আজকে আমরা জাবেদা নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। তাহলে অধ্যায়ের নাম হচ্ছে জাবেদা। জাবেদার ইংরেজি হচ্ছে জার্নাল। জাবেদা শব্দটি ইংরেজি জার্নালের প্রতিশব্দ। জার্নাল ফরাসি শব্দ যার জার শব্দ থেকে উৎপন্ন হয়েছে। তাহলে জার শব্দের অর্থ হচ্ছে দিন বা দিবস। কোনো প্রতিষ্ঠানের আর্থিক ও অনার্থিক ঘটনা চিহ্নিত করার পর সেগুলো ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে হিসাবের বইতে লিপিবদ্ধ করতে বলা হয়। যখন বইতে লিপিবদ্ধ করা হয় সেটা হচ্ছে মূলত জাবেদা। সর্বপ্রথম আমাদের প্রতিষ্ঠানে লেনদেনগুলো সংগঠিত হয়, আর ওই লেনদেনগুলো থেকে আমরা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করি মূলত এই জাবেদার মাধ্যমে। সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয় জাবেদা বইতে, তাই জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই। পরীক্ষার মধ্যে থাকে যে কোনটিকে প্রাথমিক বই বলা হয়, তাহলে জাবেদাকে প্রাথমিক বই বলা হয়। তারপর জাবেদা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। নর্মালি আমরা যেগুলা এই অধ্যায় বা বইয়ের মধ্যে করে থাকি সেগুলো হচ্ছে বিশেষ জাবেদা। যেমন এই অধ্যায়ের মধ্যে আমাদের ক্রয় জাবেদা করতে বলা হবে, ক্রয় জাবেদা করতে বলবে, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা এবং নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান। এই 6টা জাবেদা আমাদেরকে এই অধ্যায় করতে বলবে। আর প্রকৃত জাবেদা হচ্ছে সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা এবং অন্যান্য জাবেদা। এইগুলো নর্মালি আমরা যখন কলেজে উঠবে ওই কলেজের মধ্যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে এগুলো থাকে। তো আমাদের এই অধ্যায় বা আমাদের নবম দশম শ্রেণীর জাবেদার মধ্যে বিশেষ জাবেদা যেগুলা থাকে এইগুলা করতে হয়। ক্রয় জাবেদা করতে বলবে, হয়তো বিক্রয় জাবেদা করতে বলবে। এখন আমরা আরো ডিটেলস জানবো নিচে। এগুলো হচ্ছে জাবেদার শ্রেণী বিভাগ। তাহলে এই অধ্যায় করার জন্য আমাদেরকে যেগুলো অবশ্যই একটু জানতে হবে প্রাথমিকভাবে, যেমন পণ্য, মাল, চেক প্রভৃতি নামে কোনো হিসাব হয় না। যেমন যত পণ্য থাকে এইগুলা নর্মালি ক্রয় হিসাবে হয়, মালগুলো পণ্য দ্রব্য ক্রয় হিসাবে হয়, আর চেকের গুলো নর্মালি ব্যাংক হিসাবে ব্যবহার হয়। তো আমরা যখন জাবেদা করব, পণ্য দেখলে বা মাল দেখলে বা চেক দেখলে এগুলাকে আমরা চেক হিসাব লিখবো না, এগুলার পরিবর্তে আমরা ক্রয় হিসাব এবং চেকের পরিবর্তে আমরা ব্যাংকের হিসাব করব। দ্বিতীয়টা হচ্ছে যে পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে বিক্রেতা ও ক্রেতার নাম উল্লেখ থাকলে বাকিতে হয়েছে বলে পণ্য হবে। যেমন আমরা জানি যে যদি কোনো লেনদেনের মধ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে তখন সেটা ধারে লেনদেন হয়ে থাকে। যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে সাথে নগদ কথা থাকে, তাহলে এটা নাম থাকুক বা না থাকুক এটা নগদ লেনদেন হিসেবে গণ্য হবে। তবে এখানে দেখুন যে বলা হয়েছে যে যদি তবে নামের পাশাপাশি নগদ, চেক, ব্যাংক প্রভৃতি কথা যুক্ত থাকলে তা আর বাকিতে গণ্য হবে না। তখন আমরা এটাকে নর্মালি যেমন নগদে যেগুলা লেনদেন করে থাকি, যেমন পণ্য ক্রয় 10,000 টাকা, এখানে ক্রয় ডেবিট, যেহেতু টাকা চলে গিয়েছে সেখানে ক্রয় হিসাব নগদান হিসাব ক্রেডিট হবে। তেমনি নাম থাকলে যদি নগদ কথা বলা না থাকে তাহলে এটা ধারে লেনদেন, আর যদি নামের পাশাপাশি নগদ কথা থাকে তাহলে এটা হচ্ছে নগদ লেনদেন। শুধু পণ্য ক্রয় বা পণ্য বিক্রয় থাকলে তা নগদে ধরতে হবে। অন্যান্য ক্ষেত্রে আমরা বাকি থাকলে বাকি হবে নগদ, বা বাকি লেখা না থাকলেও এটা নগদ হবে। শুধুমাত্র ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা দেখব যে প্রতিষ্ঠানের নাম বা নগদ কথা আছে কিনা এগুলা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এক করলাম, দুই, এবার তিন দেখুন কি যে পণ্য ক্রয় ও বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু বিক্রেতা বা ক্রেতার নাম উল্লেখ নাই, তখন আমরা পাওনাদার বা দেনাদার হিসাব লিখব। আমরা জানি যে ধারে ক্রয়ের সম্পর্ক পাওনাদারের সাথে এবং ধারে বিক্রয়ের সম্পর্ক দেনাদারের সাথে, কারণ ক্রয় সবসময় ডেবিট। আর যদি ক্রেতার নাম থাকে তখন আমরা যদি ধারে ক্রয়, যেমন রহিমের নিকট থেকে 10,000 টাকার পণ্য ক্রয়, এখানে রহিমের নাম রয়েছে এবং নগদ কথা বলা নেই, তাহলে আমরা নগদে ক্রয় করি এবং ধারে ক্রয় করি, ক্রয় সবসময় আমরা ডেবিট দেবো, তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে। আর রহিমের থেকে যেহেতু আমি বাকিতে ক্রয় করেছি সেক্ষেত্রে পাওনাদার হিসাব ব্র্যাকেটে আমরা রহিম লিখে দেবো। আর যদি নাম না থাকে তাহলে শুধু পাওনাদার হবে। তেমনিভাবে যদি আমরা দেখা যায় যে
জনাব সাদ্দামের নিকট 10,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে, এখানে কোনো নগদ কথা নেই। সেই ক্ষেত্রে আমরা বিক্রয় ধারে হোক এবং নগদে হোক, বিক্রয় সবসময় ক্রেডিট। আর যেহেতু আমি ধারে বিক্রয়ের মাধ্যমে টাকা পাই নাই বা আমার কাছে আসে নাই, সেক্ষেত্রে আমরা দেনাদার হিসাব দেবো, ব্র্যাকেটে সাদ্দাম দিয়ে দেবো। এবার 4 নাম্বার হচ্ছে ক্রয় ফেরত ও বিক্রয় ফেরতের ক্ষেত্রে বাকিতে ক্রয় ও বিক্রয় ধরতে হবে। যখন আমরা বুঝবো যে ফেরত এসেছে 10,000 টাকার পণ্য, তাহলে বুঝবো যে এটা আগে বিক্রয় করেছিলাম বাকিতে, এখন আমার কাছে ফেরত এসেছে। ক্রয় ফেরত আর বিক্রয় ফেরত এগুলো আমরা বাকিতে ক্রয় বিক্রয় ধরতে হবে। এবার মনিয়ের হিসাব, যদি আমরা দেখি যে প্রতিষ্ঠান বা কোম্পানি কাগজ, কালি, কার্বন, পিন, ফাইল, টেপ, সুতা, ক্লিপ ইত্যাদি ক্রয় করেছে, সেক্ষেত্রে আমরা সরাসরি এগুলা না লিখে আমরা মনিয়ার হিসাব দিয়ে দেব। যেমন এমন বলা হয়েছে যে কাগজ ক্রয় 500 টাকা, সেক্ষেত্রে আমরা মনিয়ার হিসাব ডেবিট দেব। আর যেহেতু আমি কিনে এনেছি, আমার থেকে টাকা গিয়েছে, সেক্ষেত্রে আমি নগদান হিসাব ক্রেডিট দেব। পিন, কার্বন এই ছোট ছোট খরচগুলোকে আমরা ক্রয় হিসাব না ধরে আমরা মনিহারি হিসাব ধরব। তারপর অফিস সরঞ্জাম, যদি টাইপরাইটার, কম্পিউটার, ফটোকপি মেশিন, প্রিন্টার, এসি, রেফ্রিজারেটর ইত্যাদি এইগুলা যদি প্রতিষ্ঠান ক্রয় করেছে বলা হয়, তখন আমরা ক্রয় হিসাব না দিয়ে এইগুলার পরিবর্তে আমরা দেব অফিস সরঞ্জাম হিসাব। 7 নাম্বার হচ্ছে যে সম্পত্তি ক্রয় ও বিক্রয় করলে সেই সম্পত্তি নামে হিসাব খুলতে হবে। যেমন যে যন্ত্রপাতি ক্রয় করা হলো 50,000 টাকার, সেক্ষেত্রে যন্ত্রপাতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট দেব। তেমনিভাবে যদি জমি ক্রয় 1 লক্ষ টাকা, সেক্ষেত্রে আমরা জমি হিসাব ডেবিট দেব এবং আমার থেকে টাকা গিয়েছে, সেক্ষেত্রে আমি নগদান হিসাব ক্রেডিট দেব। টাইপরাইটার এগুলো আমাকে খেয়াল রাখতে হবে, যদি এসি, ফ্রিজ এইগুলার হিসাব থাকে বা এগুলা ক্রয় করেছে, তখন আমরা এগুলোর সরাসরি নাম না দিয়ে আমরা দেব অফিস সরঞ্জাম হিসাব। আর যদি কাগজ, কালি, কার্বন, পিন, ফাইল এগুলা ক্রয় করেছে, সেক্ষেত্রে আমরা মনিহার হিসাব দেবো। এবার 8 নাম্বারটা হচ্ছে আয় ও ব্যয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের নামে কখনোই কোনো হিসাব হবে না, ওই আয় ও ব্যয় খরচের নামে হিসাব হবে। ক্রয় হিসাব, যেমন ব্যক্তিগত বা ব্যবসার প্রয়োজনে পণ্য ব্যবহার, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ, পণ্য চুরি বা নষ্ট, এইরকম থাকবে যে একটা লেনদেনের মধ্যে থাকবে যে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 5,000 টাকার, তাহলে সেক্ষেত্রে আমরা পণ্যটা না দিয়ে আমরা উত্তোলন হিসাব ডেবিট দেব, কারণ উত্তোলন সবসময় ডেবিট। আর ক্রয় হিসাব, যদি আমি ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য তুলে থাকি, তখন আমরা ক্রয় হিসাব ক্রেডিট দেব। যদি এমন হয় যে বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ, পণ্য চুরি বা নষ্ট, আগুনে বিনষ্ট পণ্য এইরকম থাকবে লেনদেনের মধ্যে যে 10,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে বা পণ্য চুরি হয়েছে, সেক্ষেত্রে এই নামগুলো আমরা ব্যবহার করব না, এগুলোর পরিবর্তে আমরা ক্রয় হিসাব ব্যবহার করব। এই 3টা খেয়াল রাখতে হবে। কাগজ, কালির পরিবর্তে আমরা মনিহার হিসাব দেব। টাইপরাইটার, কম্পিউটার এগুলোর পরিবর্তে অফিস সরঞ্জাম। আর ব্যক্তিগত প্রয়োজনে পণ্য ব্যবহার, বিজ্ঞাপনের এইগুলোর পরিবর্তে আমরা ক্রয় হিসাব দেব। এবার 10 নাম্বার হচ্ছে প্রতিষ্ঠান হতে উত্তোলন করা হলে মালিকের ব্যক্তিগত উত্তোলন হবে, অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট হবে। আর যদি ব্যাংক হতে উত্তোলন করা হয়, তখন উত্তোলন অর্থাৎ নগদান হিসাব ডেবিট হবে। যদি ব্যাংক থেকে তুলি, তখন আমরা নগদান হিসাব ডেবিট দেব। আর যদি প্রতিষ্ঠান হতে তোলা, তখন উত্তোলন হিসাব ডেবিট দেব। এবার 11 নাম্বার বিবিধ ক্ষতি, পণ্য, নগদ অর্থ, কোনো সম্পদ চুরি বা বিনষ্ট এগুলো হলে এগুলোর পরিবর্তে আমরা বিবিধ ক্ষতি হিসাব ডেবিটও লিখতে পারবো। এবার আসবাবপত্র হিসাব, যদি এমন বলা হয়ে থাকে যে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, তাহলে তো বলাই আছে যে আসবাবপত্র, সেক্ষেত্রে আমরা আসবাবপত্র দিব। তেমনিভাবে উপরে মনিহারি, অফিস সরঞ্জাম ক্রয়ের মতন একইভাবে যদি এমন বলা হয় যে আলমারি ক্রয়, ক্যাবিনেট, ফাইল ক্রয়, শোকেস ক্রয়, টেবিল ক্রয়, চেয়ার ক্রয়, এইগুলোর পরিবর্তে আমরা চেয়ার হিসাব না লিখে আমরা লিখবো যে আসবাবপত্র হিসাব। এই হাইলাইটগুলো আমাকে মুখস্থ রাখতে হবে ভালো মতন। এবার 13 নাম্বার হচ্ছে যে কোনো উৎসতে চেক পাওয়া গেলে, আমি যেখান থেকে আমার কাছে চেক আসুক না কেন, যদি আমার কাছে টাকা আসে তখন এটা আমি ডেবিট দেব। যদি নগদ টাকা আসে, আমরা নগদান হিসাব ডেবিট দেব। আর যদি চেক
পাই আমরা নর্মালি আমাদের কাছে আসলেই আমরা চেক পাবো। সেক্ষেত্রে যে কোনো উৎস হতে চেক পাওয়া গেলে আমরা ব্যাংক হিসাব ডেবিট দেব। এবার উত্তোলন ডেবিট, মালিককে সুবিধা প্রদান করলে মালিকানা সত্ত্ব মূলধন হিসাব ক্রেডিট হবে, সবসময় মূলধন হিসাব ক্রেডিট। 15 নাম্বারটা এবার দেনা পাওনা নিষ্পত্তির সময় যে ছাড় পাওয়া ও দেয়া হয় তা যথাক্রমে পাওনাদার ও দেনাদার হিসাবে লিপিবদ্ধ হয়। নর্মালি আমরা যখন ধারে কোনো কিছু ক্রয় বা বিক্রয় করে থাকি তার মাধ্যমে মূলত আমাদের দেনাদার ও পাওনাদার এই হিসাবগুলা তৈরি হয়। তো একটা সময় আমি যখন তার থেকে টাকা আদায় করতে না পারি তখন তাকে আমি একটা অফার দিয়ে থাকি বা আমাকে অফার দেয় টাকা পরিশোধ করার জন্য। তো এইগুলা নর্মালি আমরা পাওনাদার বা দেনাদার হিসাবের উপর এগুলা কাউন্ট করবো, যখন আমরা অঙ্ক করব তখন দেখবো। এবার অবচয় হিসাব, অবচয় হিসাবটা আসলে কি? অবচয় হিসাব হচ্ছে যখন একটা সম্পত্তি ক্রয় করা হয়, যেমন 2025 সালে 10,000 টাকা দিয়ে যে একটা আসবাবপত্র ক্রয় করা যাবে, আগামী 5 বছর পর কিন্তু ওইটা এই দামে বিক্রয় করা যাবে না, হয়তো তার মূল্য 1,000 টাকা বা 2,000 টাকা হয়ে যাবে। তেমনিভাবে যন্ত্রপাতি, কল কবজা, অফিস সরঞ্জাম, ভূমি, দালান কোঠা এইগুলোরও একটা নির্দিষ্ট সময় গিয়ে মূল্য কমে যাবে। আর একটা সম্পত্তির যে মূল্য হ্রাস পায় এটাই হচ্ছে মূলত অবচয়। এবার ব্যাংক সুদ মঞ্জুর, এটা হলে আমরা ব্যাংক হিসাব ডেবিট দেব, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট দেব। এবং ব্যাংক চার্জ, এই লাইনটা আমাকে খেয়াল করতে হবে যে যদি ব্যাংক সুদ মঞ্জুর, কখনো যদি আমি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি বা টাকা আনি তখন ব্যাংকে আমি একটা নির্দিষ্ট পরিমাণ সুদ দিতে হয়। আর যখন ব্যাংক আমাকে সুদরা না দেওয়ার জন্য বলবে বা আমার সুদরা মওকুফ করে দিবে তখন কিন্তু কারো আমার থেকে টাকা যাবে না, তারা আমার, আমি যে টাকাটা সুদ দিয়েছিলাম তারা এটা আমার ব্যাংক হিসাবে যুক্ত করে দিবে, তখন আমার ব্যাংক হিসাবে টাকা বৃদ্ধি পাবে। তেমনিভাবে যেমন যদি আমার ব্যাংকে টাকা প্রবেশ করে ব্যাংক হিসাব ডেবিট হবে, তেমনিভাবে আমি সুদটা তাদেরকে দিয়েছিলাম কিন্তু তারা আমার সুদটা মঞ্জুর করেছে, সেক্ষেত্রে ওই টাকাটা আমাকে রিটার্ন না দিয়ে তারা আমার ব্যাংকে এটা অ্যাড করে দিবে। তখন আমার ব্যাংকে আগে যদি 50,000 টাকা থাকে অতিরিক্ত আরও যে সুদের টাকাটা আমি দিয়েছিলাম এই টাকাটা যোগ হয়ে তখন ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে। আর যদি ব্যাংকে টাকা বৃদ্ধি পায় বা ব্যাংকে টাকা আসে অথবা নগদ টাকা আসে তখন এটা ডেবিট হয়ে যায়। আর কি ক্ষেত্রে আমাকে মঞ্জুর করেছে ব্যাংক সুদ, সেক্ষেত্রে আমি ব্যাংক সুদ হিসাব ক্রেডিট দেব। আর ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ মানে তারা আমার কাছ থেকে টাকা কেটে রাখবে, আমাকে যে তারা ব্যাংক থেকে যে সুবিধাটা দিবে তার পরিবর্তে তারা বাৎসরিক এককালীন একটা চার্জ আমার থেকে তারা টাকাটা কেটে নেয়। তো টাকা কেটে নিলে নর্মালি আমার হিসাবে থেকে টাকা কমে যাবে, সেক্ষেত্রে ব্যাংক চার্জ ডেবিট হবে আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে। কারণ ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট হয় আর ব্যাংক থেকে যখন টাকা চলে যাবে তখন ব্যাংক হিসাব ক্রেডিট হয়। তেমনিভাবে আমরা জানি যে নগদান হিসাবে যদি টাকা আসে নগদান হিসাব ডেবিট হবে আর টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট হবে। এবার অফিস সাপ্লাইজ হিসাব, ওইখানে আমরা দেখেছিলাম যে মণিহারি, তারপর আসবাবপত্র ক্রয় হিসাব। তেমনিভাবে অফিস সাপ্লাইজ, যদি ঘড়ি, স্টেপলার, ক্যালকুলেটর, পেপার ওয়েট, পেপার ওয়েটটা হচ্ছে মূলত আমরা দেখি যে অফিস আদালতে বা টিচার্স রুমের মধ্যে বা বিভিন্ন অফিসের মধ্যে যখন কোনো আমরা কাগজের উপর একটা পাথরের মতন বা একটা কাচের টুকরার মতন রাখা হয় এটাকে নর্মালি পেপার ওয়েট বলা হয়ে থাকে। এবার 19 নাম্বারটা হচ্ছে বিজ্ঞাপন হিসাব, যদি এমন হয় যে পোস্টারের জন্য 10,000 টাকা দেওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে আমার থেকে টাকা যাবে, নগদান হিসাব ক্রেডিট হবে। আর পোস্টার হিসাব না লিখে আমাকে বিজ্ঞাপন হিসাব লিখতে হবে। তেমনিভাবে ব্যানার, রেডিও, টিভি, বিনামূল্যে পণ্য বিতরণ এইগুলা থাকলে আমি বিজ্ঞাপন হিসাব ডেবিট করতে হবে। আর যেহেতু আমি টাকা দিয়ে দেবো সেক্ষেত্রে নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে পোস্টার, ব্যানার, রেডিও, টিভি,
বিনামূল্যে পণ্য বিতরণ ইত্যাদি, এইগুলার পরিবর্তে আমরা বিজ্ঞাপন হিসাব দেব। এখানে অনেকগুলা জাবেদা রয়েছে, এই জাবেদাগুলো করলে আমরা সকল লেনদেনের মধ্যে জাবেদা করতে পারি। এগুলো হচ্ছে মূলধন সংক্রান্ত। মূলধন সংক্রান্ত হচ্ছে মূলত 1 তারিখে যেগুলো আনয়ন করা হয় এগুলোকে মূলধন হিসাব বলা হয়। যেমন রোমান সংখ্যা 1 হচ্ছে ব্যবসার শুরুতে নগদ টাকা মূলধন স্বরূপ আনলে। আমরা নর্মালি ব্যক্তিগত কোনো হিসাব করি না, আমরা হিসাব করি একটা প্রতিষ্ঠানের বা ব্যবসার। তাহলে যখন ব্যবসায় টাকাটা আসবে, নগদান হিসাব আমার ব্যবসায় টাকাটা পাবে, সেক্ষেত্রে নগদান হিসাব ডেবিট হবে আর মূলধন হিসাব ক্রেডিট হবে, কারণ মূলধন সবসময় ক্রেডিট। দ্বিতীয় হচ্ছে ব্যবসার শুরুতে আসবাবপত্র যন্ত্রপাতি মূলধন স্বরূপ আনলে, আসবাবপত্র আনলে আসবাবপত্র হিসাব ডেবিট হবে, যন্ত্রপাতি আনলে যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে আর মূলধন হিসাব ক্রেডিট হবে। এবার ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক জমার উদ্বৃত্ত মূলধন স্বরূপ আনলে, যখন আমার কাছে অতিরিক্ত টাকা বা ব্যাংকে আমার অনেক টাকা থাকবে, তখন আমরা ওই টাকাটা যদি ব্যবসায় নিয়ে আসি, তাহলে আমার ব্যবসার হিসাবে টাকাটা বাসবে, টাকাটা বৃদ্ধি পাবে আর মূলধন হিসাব ক্রেডিট হবে। 1 তারিখে আমরা যা কিছুই আনি না কেন এগুলো হচ্ছে নর্মালি নগদ মূলধন হিসাব ক্রেডিট হবে, আর যেটা আনবো ওইটা ডেবিট হবে। তাহলে দেখুন এখানে সবগুলো হচ্ছে ক্রেডিট। এই জাবেদাগুলো একটু দেখুন, এগুলো করতে হবে। ব্যক্তিগত সুনাম, একদম দেখুন 12 নম্বরটা, ব্যক্তিগত সুনাম ব্যবসায় মূলধন হিসাবে আনা হলে তাহলে সুনাম হিসাব ডেবিট হবে আর মূলধন হিসাব ক্রেডিট হবে। দ্বিতীয়টা হচ্ছে উত্তোলন সংক্রান্ত। আমরা যে লেনদেনগুলো করব, তোমার এগুলোর মধ্যে উত্তোলনটা নিয়ে একটু কনফিউশন থাকে, যে উত্তোলনগুলো কিভাবে হয়ে থাকে, উত্তোলনগুলো একটু কনফিউশন থাকে। তো উত্তোলনের সবগুলো এখানে দেওয়া আছে। যেমন ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসাতে টাকা উত্তোলন করলে, ব্যবসা থেকে আমি যদি টাকা আনি, অবশ্যই আমার ব্যবসার টাকাটা কমে যাবে, সেক্ষেত্রে নগদান হিসাব ক্রেডিট হবে আর উত্তোলন সবসময় ডেবিট। মূলধন সবসময় যেমন ক্রেডিট, তেমনি উত্তোলন সবসময় ডেবিট। এবার দেখো, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে টাকা উত্তোলন করলে, যদি ব্যাংক হতে টাকা তোলে তাহলে ব্যাংকে টাকা বাড়বে নাকি কমবে? অবশ্যই টাকা কমবে, সেক্ষেত্রে উত্তোলন ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসাতে পণ্য উত্তোলন বা ক্রয় মূল্যে, যদি শুধু উত্তোলন থাকে ব্যক্তিগত, তখন আমরা নগদান হিসাব ক্রেডিট দেব। যদি ব্যাংক হতে উত্তোলন বলে আমরা ব্যাংক হিসাব ক্রেডিট দেব। যদি পণ্য উত্তোলন বলে তখন আমরা ক্রয় হিসাব ক্রেডিট দেব। আর উত্তোলন সবসময় ডেবিট, মুখস্থ রাখতে হবে। ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসাতে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে যার কথা বলবে তার নাম হবে, কিন্তু উত্তোলন বলা আছে মানে আমাকে উত্তোলন হিসাব ডেবিট, আর বিক্রয় মূল্য বলেছে যেহেতু তোমাকে বিক্রয় হিসাব ক্রেডিট করতে হবে। 5 নাম্বার হচ্ছে মালিকের জীবন বীমার প্রিমিয়াম বা আয়কর প্রদান। যেহেতু মালিকের এটা অবশ্যই উত্তোলন হবে, যখন মালিকের একটা বীমা থাকবে বা মাসে মাসে বা বছরে বছরে যে বীমাটা থাকবে, সে অবশ্যই টাকাটা নিজের পকেট থেকে দিবে না, সে তার ব্যবসা থেকে টাকাটা তুলে এনে দিবে। তাহলে উত্তোলন করেছে, সেক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট। আর আয়কর বা বীমা প্রিমিয়ামে সে টাকা দিয়েছে, সেক্ষেত্রে ব্যবসা থেকে সে পণ্য না আনে, সে নগদ টাকা আনবে, সেক্ষেত্রে নগদান হিসাব ক্রেডিট। নিচে আরো রয়েছে, এগুলো তোমাকে দেখতে হবে। এগুলো বইয়ের মধ্যে এবং গাইডের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে সবগুলা। এবার পণ্য ক্রয় সংক্রান্ত, প্রত্যেকটা লেনদেনের মধ্যে ক্রয় বিক্রয়ের লেনদেন হয়ে থাকে। যেমন ক্রয়কৃত পণ্য নিয়ে ব্যবসা শুরু করলে, এটা 1 তারিখে বলবে যে ব্যবসা শুরু করেছে, সেক্ষেত্রে 1 তারিখে যেটা নেয় এটা হচ্ছে মূলধন হিসাব আর মূলধন হিসাব ক্রেডিট। আর যেহেতু ক্রয়কৃত পণ্য, তাহলে এটা ক্রয় হিসাব ডেবিট। এবার দেখো, এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। নগদে পণ্য ক্রয় করা হলে আমরা জানি যে ক্রয় সবসময় ডেবিট। এবার নগদে কিনুক অথবা ধারে কিনুক, ক্রয় সবসময় ডেবিট। তাহলে যদি এমন বলা থাকে যে 5,000 টাকার পণ্য ক্রয় নগদে, তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে। যখন আমি পণ্যটা ক্রয় করব, তখন আমার কাছে টাকা আসবে না, আমার থেকে টাকা তাকে দিতে হবে বা টাকাটা চলে যাবে। আর যদি টাকাটা চলে যায়, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদ ক্রয়ের জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট।
3 নাম্বার হচ্ছে যে ধারে বা বাকিতে পণ্য ক্রয় করা হলে ধারে লেখা থাকতে পারে অথবা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকবে যে জনাব রহমান ট্রেডার্সের নিকট থেকে ক্রয় করা হলো 10,000 টাকা, তাহলে ব্যক্তি ধারেও থাকতে পারে বা প্রতিষ্ঠানের নামও থাকতে পারে। কার ক্রয় করা হলে সেটা ধারে ক্রয় হবে। ধারে ক্রয় হোক বা নগদে ক্রয় হোক, ক্রয় সবসময় ডেবিট। আর যদি আমরা জানি যে ধারে ক্রয়ের সম্পর্ক কার সাথে, পাওনাদার বা প্রদেয় হিসাবের সাথে। পাওনাদার একটা নাম, প্রদেয় আর একটা নাম, দুইটা একই। তেমনি ভাবে দেনাদার একটা নাম, আবার প্রাপ্য হিসাব আর একটা নাম। পাওনাদার আর প্রদেয় একই। কেউ যদি পাওনাদার লিখে এটা হবে, অথবা প্রদেয় লিখলে এটাও হবে, দুইটা একই। এবার চেকের মাধ্যমে পণ্য ক্রয়, ক্রয় বলা আছে মানে আমি ক্রয় হিসাব ডেবিট দেব। আর চেকের মাধ্যমে কিনলে তাকে আমি নগদ টাকা না দিয়ে আমি একটা চেক লিখে দেব, সে চেকটা ব্যাংকে জমা দিলে অটোমেটিক আমার হিসাব থেকে, আমার ব্যাংক হিসাব থেকে টাকাটা চলে যাবে। আর যেটা চলে যায় এটা হচ্ছে ক্রেডিট। আমরা সহজে মনে রাখবো যে আসলে ডেবিট আর গেলে ক্রেডিট। টাকা আমার থেকে চলে গিয়েছে সেক্ষেত্রে এটা ক্রেডিট, আর ব্যাংক থেকে আমার টাকাটা যাবে সেক্ষেত্রে ব্যাংক হিসাব ক্রেডিট। স্বীকৃতি বিলের মাধ্যমে, বিলের মাধ্যমে যদি বলা থাকে মুখস্থ রাখতে হবে। বিলের মাধ্যমে বলে আমরা প্রদেয় বিল দিয়ে দিব, যে বিল থাকবে সাথে প্রদেয়টা যুক্ত হবে। আর ক্রয় লেখা দেখলে আমরা ক্রয় হিসাব ডেবিট দিয়ে দেব। এবার এখানে দেখো যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আছে, রায়হান আছে, তাহলে আমরা তো আগে জেনেছি যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকলে এটা ধারে। কিন্তু যদি এটাও বলেছিলাম যে যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের সাথে যদি নগদ কথা থাকে তখন লেনদেনটা নগদে গণ্য হবে। তাহলে ক্রয় বলেছে ক্রয় হিসাব ডেবিট, আর যেহেতু নগদে ক্রয় করেছে আমার থেকে টাকা গিয়েছে সেক্ষেত্রে নগদান হিসাব ক্রেডিট। রায়নের নিকটতে পণ্য ক্রয় বা ধারে ক্রয়, রায় এখানে এই লেনদেনটার মধ্যে নগদ কথা নেই, তাহলে এটা নগদান ধারে লেনদেন। আর অথবা সরাসরিও ধারে লেখা থাকলে এটা আমরা পাওনাদার হিসাব দেব। যার যদি সাথে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে তার নাম, যেহেতু এখানে রায়হান রয়েছে সেই ক্ষেত্রে আমরা এখানে পাওনাদারের সাথে ব্রেকেট দিয়ে আমরা রায়হান দিয়ে দেব। এবার এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ যে 10% কারবারি বাট্টায় পণ্য ক্রয়। তাহলে কারবারি বাট্টা আমরা ক্রয় করি বা বিক্রয় করি, যদি বাট্টা দেওয়া হয় বা ছাড় দেওয়া হয় তখন কিন্তু এই টাকাটা ক্রয় বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। যেহেতু এখানে 10% কারবারি বাট্টার কথা বলা হয়েছে, তাহলে 10% কারবারি বাট্টা বাদে পণ্য ক্রয় ধরতে হবে। যেমন 10% বের করার একটা সহজ নিয়ম হচ্ছে যে যদি সংখ্যাটার সাথে শূন্য থাকে, একটা শূন্য আমরা বাদ দিয়ে দিলে যে টাকাটা থাকবে এটা হচ্ছে 10%। তাহলে 50,000 টাকার 10% হচ্ছে একটা শূন্য বাদ দিলে 5,000 টাকা। তাহলে ক্রয় হিসাব আমরা 45,000 টাকা দেব, আর নগদান হিসাব ক্রেডিট 45,000 টাকা দেব। এবার আরেকটা গুরুত্বপূর্ণ, যদি প্রতিষ্ঠানটা এমন হয় যে সে বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করেছে, এমনি নর্মালি বিক্রয়ের উদ্দেশ্যে না থাকলে যদি যন্ত্রপাতি বলা হয় তখন আমরা যন্ত্রপাতি হিসাব ডেবিট দেব, নগদান হিসাব ক্রেডিট দেব। আর যদি তার উদ্দেশ্য থাকে এটা বিক্রয়ের, যেমন অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে তারা যন্ত্রপাতি বড় বড় অনেক দামি দামি যন্ত্রপাতি ক্রয় বিক্রয় করে, তখন তারাও তো যন্ত্রপাতি ক্রয় করে থাকে, তখন এটার যন্ত্রপাতি হিসাব হবে না। বিক্রয়ের উদ্দেশ্যে বললে এটা নর্মাল সাধারণ ক্রয় হিসাব হবে, যেমন ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর ক্রয়কৃত পণ্য মনিহারি হিসাবে ব্যবহৃত হলে আমি যে পণ্যগুলাই কিনেছিলাম এগুলো যদি আমি মনিহারি হিসাবে ব্যবহার করি তখন মনিহারি হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট হবে, উল্টায় যাবে এই জাবেদাটা। এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে ক্রয় ফেরত, মুখস্থ রাখতে হবে। ক্রয় ফেরতের আরেক নাম হচ্ছে বহি ফেরত। বহি মানে বাহিরে, আর ফেরত মানে আমি বাইরে ফেরত পাঠিয়েছি। তাহলে কখন আমি বাইরে ফেরত পাঠাবো, অবশ্যই এই মালটা আমি আগে ক্রয় করেছিলাম, তাহলে এটার মাধ্যমে আমরা বুঝবো যে বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। তাহলে পণ্য ফেরত দেওয়া হলো, এটার জাবেদা হচ্ছে পণ্য ফেরত। তো কখন আমরা ফেরত দেব, অবশ্যই আগে ক্রয় করেছিলাম, তাহলে ক্রয় হিসাব যদি ডেবিট হয় ক্রয় ফেরত হিসাব হচ্ছে ক্রেডিট, মুখস্থ রাখতে হবে। ক্রয় ডেবিট আর ক্রয় ফেরত ক্রেডিট, উল্টাটা ক্রেডিট হয়ে যাবে। তেমনি বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরতরা হবে
বিক্রয় ফেরত হবে ডেবিট। তাহলে ওই আমরা পূর্বে জেনেছিলাম যে যদি ক্রয়, ধারে ক্রয় বা ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত থাকে, এগুলো আমরা পাওনাদার বা দেনাদার হিসাবে ধরবো। তাহলে পণ্য ফেরত দেওয়া হলো, এটা ক্রয় ফেরত ক্রেডিট। আর আমরা জানি যে ধারে ক্রয়ের সম্পর্ক পাওনাদারের সাথে, সেক্ষেত্রে পাওনাদারটা আগে কিন্তু ক্রেডিট হতো, তাহলে ফেরত দিলে পাওনাদারটা হয়ে যাবে ডেবিট। তাহলে বিবিধ পাওনাদার হিসাব ডেবিট, আর পণ্য ফেরত দেওয়া হয়েছে তাহলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে। নিচের গুলো দেখো যে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, ধারে ক্রয়, তাহলে এটাও কিন্তু বলে দিয়েছে যে তারা ধারে ক্রয়। তাহলে ধারে ক্রয় নর্মালি ক্রয় হয়ে থাকে কিভাবে, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে ফেরত দিয়েছে সেক্ষেত্রে ক্রয় ফেরত ক্রেডিট আর পাওনাদার হিসাব ডেবিট। বিক্রয়টা দেখি আমরা কয়েকটা। দেখো যে পণ্য বা নগদে পণ্য বিক্রয়, তাহলে নগদে বিক্রয়ের জাবেদা কি, যে আমরা জানি যে মুখস্থ রাখতে হবে বিক্রয় সবসময় ক্রেডিট। তাহলে নগদান আমি বিক্রয় করলে তারা আমাকে অবশ্যই টাকা দিবে, যখন তারা নগদে কিনে নিয়ে যাবে তখন আমাকে টাকাটা পরিশোধ করে যাবে, তখন আমার কাছে টাকা আসবে। তাহলে নগদে পণ্য বিক্রয়ের জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তুমি যদি এই অধ্যায়টা ভালো মতন করতে পারো, যদি আমরা জাবেদা ভালো মতন করতে পারি, তাহলে জাবেদার পর একটা খতিয়ান বা লেজার নামে একটা চ্যাপ্টার রয়েছে, তখন কিন্তু এ টু জেড আমি যদি বা তুমি যদি জাবেদাগুলো না পারো, তাহলে তুমি কখনোই খতিয়ান করতে পারবে না। খতিয়ানের পূর্বের ধাপে হচ্ছে জাবেদার, জাবেদা দেখেই মূলত খতিয়ান তৈরি করতে। তাহলে এই জাবেদ অধ্যায়টা যদি আমরা ভালো মতন করতে পারি, তখন আমাদের দুইটা অধ্যায় কভার হয়ে যাবে। এগুলা সবগুলা দেখতে হবে, বইয়ে এবং গাইডে দেওয়া থাকে, সবগুলো ভালো মতন দেখতে হবে। এখন আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব, বা এই অধ্যায়ের যে ছোট ছোট প্রশ্নগুলো আসবে এবার পরীক্ষায়, এগুলো এখন আমরা দেখব। আচ্ছা, পরীক্ষার মধ্যে 20টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে 10টা দেওয়া 2 নাম্বার করে 20 নাম্বার। তাহলে এইগুলা কিন্তু পূর্বে আসতো না, প্রশ্নের মধ্যে হয়তো এমসিকিউর মধ্যে থাকতো, ওইগুলা সহজে সবাই দিয়ে দিতে পারবে। কিন্তু এখন থেকে এমসিকিউর পাশাপাশি এগুলা শর্ট কোশ্চেন বা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। যেমন জাবেদা বলতে কি বোঝায়, তো আমরা জাবেদা সম্পর্কে যা জেনেছিলাম শুরুতে, এটা আমরা লিখে দেব। একদম বইয়ের মতন হুবহু দিতে হবে না, আমরা বইয়ের সাথে একটু মিলিয়ে নিজের মতন করে দেব। যেমন এখানে যতটুকু দিয়েছে আমরা পারলে ততটুকু দেব, বা যতটুকু মনে থাকে ততটুকু দেব। পরীক্ষার মধ্যে এমসিকিউ আসতে পারে যে জার্নাল শব্দটি কোন শব্দ থেকে উৎপন্ন, এটা হচ্ছে জার শব্দ থেকে। আর জার শব্দটি কি শব্দ, তখন বললে এটা আমরা দেব, এটা হচ্ছে ফরাসি শব্দ। এবার তাহলে দেখি আমরা জাবেদা কি, আমি একবার পড়বো, ভালো মতন খেয়াল রাখতে হবে। ইংরেজি জার্নালের পরিভাষা হলো জাবেদা। জার্নাল শব্দটি ফরাসি জার শব্দ থেকে উৎপন্ন, যার অর্থ দিবস। এইটাও এমসিকিউর মধ্যে থাকে যে যার অর্থ কি, দিবস। আর লেজার ওইটা হচ্ছে আলাদা, ওইটা আমরা খতিয়ানে জানবো। প্রতি দিবসে লেনদেনগুলো দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ম অনুসারে ক্রমান্বয়ে জাবেদা বইতে সর্বপ্রথম লিপিবদ্ধ হয় বলে এর নাম জাবেদা বা জার্নাল। তাহলে আমরা লেনদেনগুলোকে কোন পদ্ধতি অনুসারে জাবেদা বইতে লিপিবদ্ধ করব, এটা হচ্ছে যে দুতরফা দাখিলা পদ্ধতি। কারণ দুতরফা দাখিলা পদ্ধতিটার উপর ভিত্তি করে মূলত হিসাব বিজ্ঞানের সবগুলো লেনদেন লিপিবদ্ধ হয়ে থাকে। প্রকৃতপক্ষে কারবারি লেনদেন সমূহ সংগঠিত, কারবারি বলতে এখানে প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে, যে লেনদেন সমূহ সংগঠিত হওয়ার পর তা তারিখের ক্রম অনুযায়ী, আমরা জাবেদাগুলো কিন্তু এলোমেলো দিতে পারবো না, আমাকে সিরিয়াল অনুসারে 1 2 3 বা তারিখের ক্রম অনুসারে বসাতে হবে এবং ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ তোমাকে নিচে দিতে হবে। যেমন ক্রয়, নগদে ক্রয় 10,000 টাকা, তো এটার আমরা 1 তারিখে থাকলে আমরা 1 তারিখ দেব, বিবরণের ঘরে আমরা ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট দেব। আর এই লেখাটার ডেবিট ক্রেডিটের নিচে সংক্ষিপ্ত করে একটা ব্যাখ্যা দেব। সংক্ষিপ্ত ব্যাখ্যাটা হচ্ছে যে
আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব এবং লিখে দেব যে নগদে ক্রয় করা হলো। তো এই ছোট্ট কথার মূলত লেনদেনটা দেখে আমরা এই ব্যাখ্যাটা লিখে দেব। সর্বপ্রথম লিপিবদ্ধ একে জার্নাল বলা হয়, অর্থাৎ লেনদেন সংগঠিত হওয়ার সর্বপ্রথম জাবেদাভুক্ত করে হিসাবের কাজ আরম্ভ করা হয়। তাহলে কোন কাজের মাধ্যমে হিসাব আরম্ভ করা হয়? এটা হচ্ছে জাবেদাভুক্তির মাধ্যমে। যা আরও গুরুত্বপূর্ণ, জাবেদাকে হিসাবের প্রাথমিক বই, সহকারী বই, দৈনিক বই, মৌলিক বই ইত্যাদি নামেও অভিহিত করা হয়। এই নামগুলো থেকে অবশ্যই একটা পরীক্ষার মধ্যে আসবে। দ্বিতীয়টা হচ্ছে যে জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয় কেন? প্রাথমিক, আমরা জানি যে প্রাথমিক হচ্ছে শুরু, ঠিক তেমনিভাবে কোনো আর্থিক লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে আমাদেরকে লেনদেনটি লিপিবদ্ধ করতে হয়। লেনদেনের এই বিবরণ প্রাথমিকভাবে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। পরবর্তীতে তারিখের ক্রম অনুযায়ী লেনদেন ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে ব্যাখ্যাসহ জাবেদাতে লিখে রাখা হয়। হিসাবের পাকা বই বা খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে জাবেদা সহায়ক হিসাবে কাজ করে। তাহলে প্রাথমিক বই বা হচ্ছে জাবেদা, আর হিসাবের পাকা বই হচ্ছে খতিয়ান, আর খতিয়ানের সহকারী হিসাবে বা সহায়ক বই হিসাবে জাবেদাকে ব্যবহার করা হয়, যার কারণে জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। তো জাবেদা সম্পর্কে আমরা যা জানি তা আমরা দিয়ে দেব। এবার 3 নাম্বার হচ্ছে জাবেদাকে সহকারী বই বলা হয় কেন? এটা আমরা দিয়ে দেবো যে হিসাবের যে বইতে লেনদেনগুলো তারিখের ক্রম অনুসারে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। জাবেদা খতিয়ানের সহকারী বই। জাবেদা লেখার কারণে খতিয়ানে তোলার সময় ভুলের সম্ভাবনা হ্রাস পায় এবং কোনো লেনদেন বাদ পড়ার সম্ভাবনা থাকে না। এই কারণে মূলত জাবেদাকে সহকারী বই বলা হয়। যা সহকারী বই বলার কারণ হচ্ছে সহকারী কাকে বলে? সহকারী বলা হয় সাহায্যকারী। জাবেদাটার খতিয়ানের সাহায্যকারী হিসাবে ব্যবহৃত হয় বিধায় তাকে সহকারী বই বলা হয়। 4 নাম্বার হচ্ছে যে জাবেদাকে হিসাবের দৈনিক বই বলা হয় কেন? ইংরেজি জার্নাল শব্দটি ফরাসি ভাষা যার হতে উৎপত্তি লাভ করেছে, যার অর্থ দিবস। এগুলো আবার ক্রয় জাবেদা, দেখো কি ক্রয় জাবেদাটা হচ্ছে মূলত একটা ব্যবসা প্রতিষ্ঠানে একটা মাসে বা একটা নির্দিষ্ট সময়ে অনেকভাবে ক্রয় করে থাকে। সে নগদও ক্রয় করে থাকে এবং ধারেও ক্রয় করে থাকে। তাহলে ক্রয় জাবেদা যদি পরীক্ষার মধ্যে বলা হয় যে একটা ক্রয় জাবেদা প্রস্তুত করো, তখন কিন্তু সবগুলা এখানে লিপিবদ্ধ হয় না, শুধুমাত্র যেগুলা ধারে ক্রয় সেগুলোই হচ্ছে মূলত এই ক্রয় জাবেদার মধ্যে এসে থাকে। বিক্রয়ের উদ্দেশ্যে ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন সমূহ। তাহলে দেখো এখানে বলা আছে যে ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় জাবেদা বলা হয়। সব ক্রয় কিন্তু আসবে না। যেমন পরে বলা আছে যে নগদে পণ্য ক্রয় বা ধারে যন্ত্রপাতি বা ধারে আসবাবপত্র ইত্যাদি সম্পত্তি ক্রয়, এগুলো কিন্তু এই বইতে লিপিবদ্ধ হবে না। তাহলে ক্রয় জাবেদার মধ্যে আসবে শুধুমাত্র ধারে পণ্য ক্রয় বা ধারে ক্রয়গুলা, ধারে সম্পত্তি এগুলো আসবে না। শুধুমাত্র যেগুলো আমি বিক্রয়ের উদ্দেশ্যে ধারে ক্রয় করে থাকবো এগুলোই ক্রয় জাবেদাতে আসবে। তো এটা সম্পর্কে একটু ডিটেলস আমরা লিখে দেবো। 6 নাম্বার হচ্ছে বিক্রয় জাবেদা। ঠিক তেমনিভাবে যেগুলা শুধুমাত্র ধারে বিক্রয় করা হয় সেগুলা বিক্রয় জাবেদার মধ্যে আসবে, সকল বিক্রয়ে আসবে না। শুধুমাত্র যেগুলা কেবল ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় তাকে কি বলা হয়? বিক্রয় জাবেদা বলা হয়। আমাকে প্রশ্নের মধ্যে বা তোমাকে প্রশ্নের মধ্যে বলে দিবে যে একটা বিক্রয় জাবেদা প্রস্তুত করো, তাহলে উপরে 10-12টা লেনদেন থাকবে, কিন্তু ওই সবগুলোর মধ্যে 5-6টা হয়তো বিক্রয় থাকবে, বাট এইগুলোর মধ্যে 2টা বা 3টা ধারে বিক্রয় থাকবে। তখন বিক্রয় জাবেদার মধ্যে আমি শুধুমাত্র যেগুলো ধারে বিক্রয় হয়েছে ওইগুলো আমি আনবো। এবার সংশোধনী যাবে দেখি, এগুলো মুখস্থ করবে তুমি নিজে নিজে। এবার আমরা নিচে যাই। গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন, যে বাট্টা বলতে কি বোঝে? ব্যবসায় প্রচলিত নিয়ম অনুসারে বা ব্যবসায়িক চুক্তি
চুক্তির ভিত্তিতে পণ্য বিক্রয়ের মূল্য থেকে বা প্রাপ্য টাকা থেকে নির্দিষ্ট হারে যে টাকা মওকুফ করা হয় বা ছাড় দেওয়া হয় বা ওই মূল্যটা থেকে বাদ দেওয়া হয় তাকে বাট্টা বলা হয়। বাট্টার ইংরেজিটা হচ্ছে ডিসকাউন্ট। আমরা প্রায় সময় যখন আমরা মার্কেটে বা শপিং মলে যাব তখন দেখা যায় যে বিভিন্ন শোরুমের মধ্যে এবং বিভিন্ন বড় বড় জুতা দোকান বা অন্যান্য দোকানগুলোতে দেখা যায় যে 70% ডিসকাউন্ট বা 10% ডিসকাউন্ট। এটা হচ্ছে যে ওই প্রোডাক্টটার যত মূল্য থাকবে এমআরপি যত টাকা থাকবে তার থেকে 10% টাকা ছাড় দেওয়া হবে। এটাই হচ্ছে মূলত বাট্টা। আর বাট্টার টাকা কখনোই লেনদেনের মধ্যে আসবে না, ক্রয় বিক্রয়ের মধ্যে বাট্টার টাকাটা বাদ যাবে। এবার কারবারি বাট্টা দেখো, বিক্রিত পণ্যের মূল্য এখানে শুধু আমরা এমনি বাট্টাটা কি এটা জেনেছি। আর কারবারি বাট্টা হচ্ছে যে ব্যবসায়িক বাট্টা, কারবারি হচ্ছে ব্যবসায়ী। বিক্রিত পণ্যের মূল্য তালিকা থেকে বিক্রেতা ক্রেতাকে কিছু টাকা ছাড় দেয়, এ ছাড় দেওয়া টাকা অঙ্কে কারবারি বাট্টা বলা হয়। কারবারি বাট্টা সরাসরি মূল্য থেকে বাদ দিতে, তাহলে কোন বাট্টা সরাসরি মূল্য থেকে বাদ দেওয়া হয়? কারবারি বাট্টা। কারবারি বাট্টা সরাসরি মূল্য থেকে বাদ দিয়ে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয় এবং চালানে দেখানো হয়। চালানের মধ্যে কিন্তু ওই বিক্রয়ের টাকাটা নির্দিষ্ট থাকবে না, বাট্টার টাকাটা বাদ দিয়ে আমরা হিসাব করব। এবার নগদ বাট্টাটা হচ্ছে কি দেখো, কখনো এমন হয় যে একটা কাস্টমারকে সে ধারে বিক্রয় করেছিল 1 মাস বা 45 দিন বা 2 মাস, অনেক দিন হয়ে গিয়েছে, তার থেকে 10,000 টাকা সে পাবে। তো তার কাছ থেকে টাকাটা পাওয়া যাচ্ছে না বা সে পরিশোধ করছে না, তখন তাকে ওই দোকানদার বা ওই প্রতিষ্ঠানের মালিক বলবে যে তোমাকে 1,000 টাকা ছাড় দেওয়া হবে যদি তুমি টাকাটা দিয়ে দাও। তখন বিক্রেতা দেনাদারকে কিছু টাকা ছাড় দেয়, তাকে নগদ বাট্টা বলে। তখন সে ওই 10,000 টাকার দিবে না, সে 9,000 টাকা দিবে, আর 1,000 টাকাটা সে দিবে না, কারণ এটা তাকে ছাড় দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে মূলত নগদ বাট্টা। আরেকটা হচ্ছে যে কারবারি বাট্টা ব্যবসার মধ্যে দেখানো হয় না, কিন্তু নগদ বাট্টাটা ব্যবসার মধ্যে দেখানো। এটা 9,000 টাকা দেখানো হবে আয় হিসাবে, আর 1,000 টাকা ব্যয় হিসাবে দেখা দেবে, কারণ সে এই টাকাটা পায় নাই। সেক্ষেত্রে দেখো নগদ বাট্টা মুখস্থ, এমসিকিউ গুরুত্বপূর্ণ অনেক। নগদ বাট্টা বিক্রেতার জন্য প্রদত্ত বাট্টা এবং ক্রেতার জন্য প্রাপ্ত বাট্টা, উভয় পক্ষই তাদের হিসাবে এই বাট্টা লিপিবদ্ধ করে। তাহলে কোন বাট্টা লিপিবদ্ধ করে না? এটা হচ্ছে কারবারি বাট্টা বা শুধু বাট্টা আর নগদ বাট্টা। এইগুলা ক্রেতাও তার বইতে লিপিবদ্ধ করে এবং বিক্রেতাও তার বইতে লিপিবদ্ধ করে। ক্রেতার জন্য এটা হচ্ছে প্রাপ্ত, কারণ ক্রেতা টাকাটা পরিশোধ করে, 1,000 টাকা সে কম পরিশোধ করবে, 1,000 টাকাটা সে পাবে, আর বিক্রেতা 1,000 টাকা পাবে না, এটা সে দিয়ে দিতে হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে প্রদত্ত। এবার ডেবিট নোট বলতে কি বোঝায়? আমাদের এই জাবেদার মধ্যে কিন্তু ডেবিট নোট প্রস্তুত করতে বলা হয়ে থাকে, ক্রয় জাবেদা তৈরি করতে বলা হয়ে থাকে, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান, এইগুলা বলা হয়ে থাকে করার জন্য। তাহলে ডেবিট নোটটা আসলে কি দেখো, বাকিতে ক্রয়কৃত পণ্য কোনো কারণবশত বিক্রেতার নিকট ফেরত পাঠানো হলে উক্ত ফেরত পণ্যের বিবরণ, মূল্য ও ফেরত পাঠানোর কারণ উল্লেখ করে ক্রেতা কর্তৃক বিক্রেতার নিকট যে চিঠি প্রেরণ করা হয় তাকে দেনালিপি বা ডেবিট নোট বলা হয়ে থাকে। তাহলে ক্রেতা কর্তৃক, তাহলে ডেবিট নোটটা কে প্রস্তুত করে থাকে? এটা প্রস্তুত করে থাকে ক্রেতা। আর কার কাছে পাঠানো হয়? বিক্রেতার কাছে। এই চিঠির মাধ্যমে বিক্রেতাকে জানিয়ে দেওয়া হয় যে তার হিসাবকে ফেরত পণ্যের মূল্য ডেবিট করা হয়েছে। ডেবিট নোট ব্যবসায়িক লেনদেনের একটি গুরুত্বপূর্ণ দলিল। তাহলে রোমান সংখ্যা আকারে আসতে পারে যে নিচের কোনটি ব্যবসার গুরুত্বপূর্ণ দলিল? যদি চালান, তারপর ডেবিট নোট, ক্রেডিট নোট, এগুলো থাকে সবগুলো উত্তর হবে। আর এই ডেবিট নোটের সাহায্যে ক্রয় ফেরত জাবেদা লেখা হয়ে থাকে।